Megan, what are you doing? Maybe I can come in. A man protects his family, Prim. Open your eyes and look. No! Or something. Sorry to interrupt your service. I was wondering if you could point me in the direction of the highway. How is this possible? We're on the same road. You know this is suicide. Just take everything. Run as fast as you can, no matter what you see, no matter what you hear. Isn't it? Yeah, you're doing great. Good. Christy? You're coming. প্রথম এপিসোড আপনাদের কাছে এত ভালো লাগবে আমি কল্পনাও করতে পারিনি। আপনারা লাইক কমেন্ট করে যেভাবে আমাকে উৎসাহ দিয়েছেন তাতে আমি সত্যিই আপনাদের উপর ভীষণ কৃতজ্ঞ। তারপরও আবার বলছি, পরবর্তী এপিসোডগুলো দেখতে চাইলে এখনই দ্রুত লাইক কমেন্ট করে জানিয়ে দিন। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আহত লোকটিকে হাসপাতালে সারা নামের সেই মেয়েটি অতি যত্ন সহকারে সেবা করতে থাকে, কারণ দুর্ঘটনার স্থানে ডক্টর ক্রিস্টি গিয়েছেন। তাছাড়া হাসপাতালে তেমন একটা নার্সও নেই, যে কয়েকটা আছে তারা অন্যদিকে ব্যস্ত রয়েছেন। কিছুক্ষণ পর লোকটির জ্ঞান ফিরলে দেখে সারা তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে। লোকটি বুঝতে পারছে না সারা কেন তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে। ঠিক তখনই লোকটি বুঝে ওঠার আগেই সারা তার গলায় একটি স্ক্রুড্রাইভার ঢুকিয়ে হত্যা করে ফেলে। এর বেশ কিছুক্ষণ পর তার অনুশোচনা হয়, এটা সে কি করলো। তখন সে অটোমেটিক কারোর সাথে কথা বলতে থাকে, দেখে মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি তাকে কাজটি করতে বাধ্য করেছে। তারপর সে লাশটি ওইভাবেই রেখে তার বাসায় গিয়ে রক্ত ধুয়ে ফেলে। তার ভাই বাড়িতে ফিরলে সারা তাকে জড়িয়ে ধরে বলে সে আর পারছে না এইসব করতে, অর্থাৎ তার ভাই এর আসল কারণ হয়তো জানে। এখানেই একটি গোপন রহস্য লুকিয়ে আছে যা সামনের এপিসোডে ধীরে ধীরে জানা যাবে। এদিকে সন্ধে আরও গভীর হয়েছে, সাথে প্রচণ্ড বৃষ্টিও শুরু হয়েছে, কিন্তু রাক্ষসের দল এখনও গাড়ির চারিপাশে ঘুরছে। তখনও ইথানের শরীর ভয়ঙ্করভাবে কাঁপছেই। একটু পর ইথানের কাঁপন বন্ধ হয়ে যায়, সাথে জ্ঞানও হারিয়ে ফেলে। ঠিক সেই মুহূর্তে একটি সাধারণ মানুষের কণ্ঠ ভেসে আসে, আপনারা কি ভেতরে ঠিক আছেন? জিম নিশ্চিত হয় এটা কোনো মানুষই হবে। সে উঠে যায় বাইরে বের হওয়ার জন্য। তখন বয়েড তাকে রিকোয়েস্ট করে বলে এটা একটি ফাঁদ, কিন্তু জিম তার কোনো কথা শুনতেই চায় না। তখন বয়েড বাধ্য হয়ে তার গলা চেপে ধরে এবং অনুরোধ করে বলে এটা ফাঁদ, সে ধীরে ধীরে সব কিছু পরিষ্কারভাবে জানতে পারবে। তখন জিম শান্ত হয়ে তার কথা মেনে নেয়। তারপর জানতে চায় তারা আসলে কারা। তখন বয়েড বলে যদিও তুমি বিশ্বাস করবে না, তবে এটাই সত্যি, তারা হলো রাক্ষসের দল। তারা আমাদের ফাঁদে ফেলার জন্য আমাদেরই প্রিয় মানুষের রূপ ধরে আমাদেরই কাছে আসে। তবে ওই স্টোনটি যতক্ষণ কোনো বদ্ধ ঘরে থাকে ততক্ষণ ওই রাক্ষসের দল ঘরে প্রবেশ করতে পারে না। তুমি ধীরে ধীরে সব কিছু পরিষ্কারভাবে বুঝতে পারবে। সেই মুহূর্তে ইথানের জ্ঞান ফিরে আসে। তখন ক্রিস্টি ইথানকে ঘুমের ইঞ্জেকশন দেয় যেন সে ঘুমিয়ে গেলে তারা রডটি বের করতে পারে। তখনই শুরু হয় ভয়ানক এক কাণ্ড। গাড়ির উপরে উঠে পড়ে রাক্ষসের দল এবং ডাইনির মতো হাসতে থাকে। ভয়ে ক্রিস্টির মুখ শুকিয়ে যায়। তখন জিম বয়েডকে বলে তার বন্দুকটি কেন সে ব্যবহার করছে না। বয়েড ক্রিস্টির অবস্থা দেখে জিমের সাথে তর্কে না গিয়ে ক্রিস্টিকে সাহস যোগায়। সে যদি ভয় পায় তাহলে এই মাসুম বাচ্চার কি হবে। সে ক্রিস্টিকে দেখায় স্টোনটি তাদের সাথেই রয়েছে। সে তাকে জোরে শ্বাস নিয়ে ধীরে ধীরে ছাড়তে বলে, কারণ এতে তার হার্টবিট কমতে থাকবে, ফলে সে স্বাভাবিক হতে পারবে। ঠিক সেই মুহূর্তে জিম জানালার পর্দা খুলে দেখতে যায়। বয়েড তাকে থামিয়ে বলে যদি ভুল করেও জানালা খুলে যায় তাহলে এই স্টোনটি আর কাজ করবে না, ফলে এখানে সবাইকে রাক্ষসদের হাতে শিকার হতে হবে। তারপর রাক্ষসের দল একটু স্বাভাবিক হলে তারা সবাই একসাথে মিলে ইথানের পায়ের রড আস্তে আস্তে বের করে ফেলে। অন্যদিকে এলিস, কেনি ও ফাদার বাকি তিনজনকে দ্রুত কলোনি হাউসের দিকে নিয়ে যাচ্ছে। তখন জেইড হোঁচট খেয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। জুলি তাকে দেখতে গেলে কেনি বলে
এখন সময় নষ্ট করা যাবে না, তাই কেনি, জুলি ও তার মাকে নিয়ে কলোনি হাউসের দিকে ছুটতে থাকে। তখন এলিস ও ফাদার জেডকে তুলে নিয়ে দ্রুত আগাতে থাকে। সেই মুহূর্তে কলোনি হাউসের কিছু লোক তাদের রাক্ষস ভেবে হাউসের সবাইকে অ্যালার্ট করে দেয় এবং দরজার সামনে বন্দুক নিয়ে অবস্থান করে। ফাতিমা তাদেরকে দেখে বলে এরা তাদেরই লোক। সে দ্রুত দরজা খুলতে যায়। তখন লোকটি ফাতেমাকে বাধা দেয় এবং বলে সে কোনো রিস্ক নিতে চায় না। সেই মুহূর্তে তারা বাইরে থেকে দরজা খোলার জন্য থাপড়াতে থাকে। তখনই তাদের পাশ থেকে রাক্ষসের দল মানুষ রূপে তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসে। তাদের মধ্যে একজন জুলিকে নাম ধরে ডাকে। জুলি তার দিকে এগিয়ে যেতে থাকে। তখনই কেনি সেই রাক্ষসটির দিকে গান শুট করে। জুলি প্রচণ্ড ভয় পেয়ে যায়। সেই মুহূর্তে ডোনার রিকোয়েস্টে লোকটি দরজা খুলে দেয়। তখনই তারা সবাই একসাথে ভিতরে ঢুকে পড়ে আর এবারের যাত্রায় তারা সবাই বেঁচে যায়। কিন্তু ভিতরে ঢুকেই তারা আরেকটি বিপদে পড়ে যায়। ডোনা তাবিথা ও জুলির হাত বেঁধে ফেলতে বলে। এলিস ও কেনি না চাইলেও তাদের বাধ্য হয়ে কাজটি করতে হয়, কারণ এই কলোনিতে ডোনার রাজত্ব চলে। সে তার প্রোটোকলের বাইরে কিছুই করবে না। সে তাবিথা ও জুলিকে ভালোভাবে অবজারভেশন করবে, তারপরই তাদের বাঁধন মুক্ত করবে। তারপর ডোনা তাদের আলাদা আলাদা ঘরে বন্দি করে রাখে। এমনকি জেডকেও অচেতন অবস্থায় একটি বেডে বেঁধে রাখে। এরপর ডোনা তাবিথাকে প্রশ্ন করে তারা কোথা থেকে এসেছে এবং কোথায় যাচ্ছিল। মাঝখানে তাদের সাথে কী ঘটেছে সে বিষয়ে সে কিছুই জানতে চায় না, কারণ তারা এই শহরে প্রবেশ করার পর একটি টাইম লুপে ফেসে যাবে সেটা তারা আগে থেকেই জানতো, কারণ এই শহরের প্রতিটা মানুষ এইভাবেই তো আটকে গেছে। তো তাবিথা সেই বিষয়ে কিছুই বলে না, শুধু তার মেয়ে কোথায় আছে জানতে চায়। ডোনা তাকে নিশ্চিত করে তার মেয়ে সেফ আছে, তবে সে যা প্রশ্ন করবে তার যেন ঠিকঠাক উত্তর দেয়। কিন্তু তাবিথা প্রচণ্ড রেগেছিল। সে তার কোনো প্রশ্নের উত্তরই দেয় না। তখন ডোনা তার একটি ট্র্যাজেডি বলে। সে কিভাবে এই শহরে ফেসে গিয়েছিল। সে তার বোনের সাথে এই শহরের পাশে থাকা জঙ্গলে শিকার করতে এসেছিল, কিন্তু তারা জানতো না সন্ধ্যার পর এই জঙ্গল থেকে বেরিয়ে আসতো রাক্ষসের দল। তারা শিকার করতে করতে সন্ধ্যা হয়ে যায়। তখন ওই রাক্ষসের দল তাদের উপর হামলা করে। সে কোনো রকমের রাক্ষসের হাত থেকে বেঁচে গেলেও তার বোন বাঁচতে পারে না, উল্টো সে রাক্ষসেরই শিকার হয়। সে তার বোনকে ভীষণ ভালোবাসত। তারপর সে এই শহরে চলে আসে। এরপর থেকে সে এখানেই বসবাস করতে লাগে। তখন তাবিথা তার কথাগুলো শান্ত হয়ে শুনছিল। অপরদিকে জুলিকে ডাইনিং রুমে একটি চেয়ারে বেঁধে রাখা হয়। তখন ভিক্টর নামের একজন লোক তাকে অদ্ভুত সব প্রশ্ন করতে থাকে। জুলি তাকে দেখে ভয়ে কেঁদে ফেলে। তখন ফাতেমা এসে ভিক্টরকে চলে যেতে বলে। আসলে ভিক্টর একটু অদ্ভুত প্রকৃতির মানুষ। সে সবসময় বাচ্চাদের একটি আর্ট বক্স সাথে নিয়ে ঘুরে এবং তার ভিশনে যা কিছু দেখে সেগুলো সে আঁকিয়ে রাখে। সে এই শহরে একদম শৈশব থেকে রয়েছে। সে এই শহরের একজন সিনিয়র ব্যক্তি। সবাই তাকে পাগল ভাবে। তখন ফাতেমা তার বাঁধন খুলে দেয় এবং তাকে এলিসের রুমে নিয়ে যায়। সেখানে ফাতিমা এলিসের সব অসাধারণ চিত্রকর্ম দেখায়। তখন ফাতিমার কথায় বোঝা যায় সে এলিসকে ভীষণ পছন্দ করে। তারপর এলিসের সাথে জুলির সামনাসামনি পরিচয় হয়। তখন এলিস জুলির কাছে ক্ষমা চায় সেই মুহূর্তে তাদের হাত বাঁধার জন্য, কারণ তার কিছু করার ছিল না। জুলি বুঝতে পারে ব্যাপারটা। তারপর এলিস তার মায়ের ব্যাপারে জানতে চাইলে সে জানায় তার মা এখনও ডোনার সাথে কথা বলছে। সিন শিফট হয় হাসপাতালে। সেখানে একজন নার্স কেনির বাবাকে বুঝিয়ে সুঝিয়ে তার বিছানায় নিয়ে যায় ঘুমানোর জন্য, কারণ কেনির বাবা ভীষণ ভয় পাচ্ছিল। নার্স তাকে বলে সে একটু পরেই তার কাছে ফিরে আসবে, আপাতত সে যেন একটু ঘুমায়। তারপর নার্স অ্যাক্সিডেন্টে আহত হওয়া লোকটির রাতের ওষুধ খাওয়ানোর জন্য মেডিসিন নিয়ে যায়। নার্স লোকটির রুমে গিয়েই হঠাৎ থমকে যায়। দেখে লোকটি অলরেডি ডেড এবং বাইরের দরজা খোলা। সেই মুহূর্তে দুজন রাক্ষস ভয়ানকভাবে হাসতে হাসতে হাসপাতালে ঢুকে পড়ে। সে ভয়ে এক দৌড়ে অন্য রুমে গিয়ে দরজা লক করে দেয়। সিন আবার শিফট করা হয়। এবার ভিক্টরকে দেখা যায় সে একটি ছবি আঁকছে, যেটা সে ভীষণে দেখেছিল। তখন ছবিতে দেখা যায় দুটি গাড়ির অ্যাক্সিডেন্টে একটি গাড়ি উল্টো হয়ে পড়ে আছে। তার মানে দাঁড়ায় আজকে যে অ্যাক্সিডেন্টটি ঘটেছে সে আগে থেকেই তার ভীষণে দেখেছিল। অর্থাৎ এরপর কি কি ঘটতে চলেছে ভিক্টর আগে থেকেই জানে। সেই জন্য সে সব সময় আর্ট বক্স নিয়ে ঘোরে। যখনই সে কোনো ভীষণ দেখে তখনই সে তা এইভাবে এঁকে রাখে। এদিকে সকাল হয়ে গেছে। ক্রিস্টি ইথানকে চেক করে দেখে
সে আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। তখন বয়েড ক্রিস্টিকে ধন্যবাদ জানায় একটি শ্বাসরুদ্ধকর রাতের মাঝখানেও সে ইথানকে সেবার মাধ্যমে সুস্থ করে তুলেছে। তখন ক্রিস্টি একটি স্বস্তির হাসি দেয়, কারণ এটা ছিল তার একটি চ্যালেঞ্জিং অভিজ্ঞতা। তারপর সেখানে কেনি তাবিথা ও জুলিকে নিয়ে আসে। তাবিথা তার স্বামী ও সন্তানকে জীবিত দেখে কান্নায় ভেঙে পড়ে। তখন কেনিও ক্রিস্টিকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে। তারপর তারা সবাই শহরে ফিরে আসে। সেই মুহূর্তে হাসপাতালের দরজা খোলা দেখে কেনি দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসে। তখন সে ফ্লোরে স্টোন পড়ে থাকতে দেখে। সবাই বুঝতে পারে রাতে এখানে খারাপ কিছু ঘটেছে। কেনি তাড়াতাড়ি তার বাবার রুমের দিকে ছুটে যায়। সেখানে নার্সের রক্তাক্ত লাশ দেখে আরও পরিষ্কার হয়ে যায় তার বাবার সাথে নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। তখন ফাদার প্রথমে রুমে ঢুকতে চায়, কারণ কেনির বাবার অবস্থা দেখে কেনি হয়তো সহ্য করতে নাও পারে। তখন কেনি ফাদারকে উপেক্ষা করে রুমে ঢুকে দেখে তার বাবা আর বেঁচে নেই, বিভৎস লাশ পড়ে আছে। কেনি তার বাবাকে হারিয়ে প্রচণ্ড ভেঙে পড়ে। আসলে গত রাতে সারাই এই সব ঘটিয়েছে। আমরা গত রাতে সারাকে একটি অদৃশ্য শক্তির সাথে কথা বলতে দেখেছিলাম। মূলত সারা তার কথা মতোই দরজা খুলে চলে গিয়েছিল। তবে সেই অদৃশ্য শক্তিটি কি আমরা সামনের এপিসোডগুলোতে জানতে পারবো, এবং কেনই বা সে সারাকে দিয়ে এই কাজ করাচ্ছে। আর এখানেই দ্বিতীয় এপিসোড শেষ হয়।